আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন শিহাব ভাই, যার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। এই ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা, যা কিনা আপনাদের সবার ভালো লাগবে এবং নতুন করে কোনো বিষয় সম্পর্কে ভাবাতে সাহায্য করবে, যা আসলে কি এই ধরনের ঘটনা ঘটতে পারে। আসলে ঘটনাটি পড়ার পর আমার কাছে অন্যরকম লেগেছে, যার কারণে আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি যারা ওই অঞ্চলের বাসিন্দা আছেন তারা এই ঘটনাটি সত্য বা ঘটনাটি কতটুকু লোকমুখে প্রচলিত আছে সেই সম্পর্কে আমাদের ধারণা দিতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনাটি বরিশাল বিভাগের বরগুনা জেলার তালতলী উপজেলার চরপাড়া নামক গ্রামের। এই চরপাড়া নামক গ্রামে 1990 সালের দিকে একটি ঘটনা ঘটে। আর যখন এই ঘটনাটি ঘটেছে তখন আমাদের শিহাব ভাই তখনও জন্ম নেননি। পরবর্তীতে ওনার কাজিনের কাছ থেকে এই ঘটনাটি শুনেছেন এবং যে ঘটনাটি অনেকের জানা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। আর এই ঘটনাটি মূলত যাকে কেন্দ্র করে ঘটেছে তিনি তার বড় মা, মানে তার বাবার প্রথম স্ত্রী, যিনি বিয়ের মাত্র 40 দিনের মাথায় মারা গিয়েছিলেন। তার মৃত্যু হয়েছিল খুবই অস্বাভাবিকভাবে। একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে তার উপর জিনের আছর ছিল। বিয়ের আগে অবশ্য তিনি 8-10টা মেয়ের মতোই স্বাভাবিক ছিলেন বলে শিহাব ভাই জানিয়েছেন, কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত সব আচরণ শুরু করেছিলেন। একদিন দেখা যায় যে তিনি রান্না করছেন, তাকে বাড়ির আরেকজন সদস্য এসে জিজ্ঞেস করলেন রান্না কত দূর হয়েছে। তখন তিনি কথা বললেন, কিন্তু সে কথাটি ছিল পুরুষ কণ্ঠে। মনে হচ্ছে যে খুব ভারী একটি পুরুষ কণ্ঠ, যার বয়স অনেক, মানে বৃদ্ধ, কিন্তু তার গলার স্বরটা অনেক মোটা কর্কশ টাইপের। এমন একটি পুরুষ কণ্ঠে কথা বলে ওঠেন যে রান্না দেরি হবে। এই কথাটা শোনার সাথে সাথে ওনার পরিবারের সেই সদস্য চমকে ওঠেন যে কি ব্যাপার, কি শুনলাম, এটা যা শুনলাম তা কি ঠিক শুনলাম। তিনি ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর পরিবারের অন্য সদস্যদের সাথে তিনি কথা বলেন যে আমি এই বিষয়টি মাত্র শুনলাম এবং দেখে এসেছি। পরিবারের সদস্যরা এই কথাটি শোনার পর তারা সেখানে আসেন। আসার পর তারাও যখন একই প্রশ্ন শিহাব ভাইয়ের বড় মাকে জিজ্ঞেস করেন, তখন সকলেই ওই একই কথা শুনতে পান। রান্না দেরি হবে বললাম না, এই কথাটি বলে ওঠে। আর সেটি ছিল সেই ভয়ঙ্কর কর্কশ পুরুষ কণ্ঠে। একদিন একটি ঘটনা ঘটে। দেখা যায় যে শিহাব ভাইয়ের বড় মা, উনি একটি লম্বা নারকেল গাছে, অনেক লম্বা গাছ ছিল সেটি, কেউ ভয়ে সেখানে উঠতে চাইতো না, মানে এতটা লম্বা ছিল, চিকন ছিল, উঠলে যদি আবার ভেঙে টেঙে পড়ে যায়। সুপারি গাছের মতো, সুপারি গাছের মতো চিকন না, এতটা চিকন না, তবে মানে নারকেল গাছটা বেশ চিকন ছিল, ভয়ে কেউ উঠতো না যদি যে কোনো সময় যদি আবার ভেঙে টেঙে পড়ে যায় জন্য। কিন্তু একদিন দিনের বেলা সকলের সামনে তিনি খুব স্বাভাবিকভাবে, খুব দ্রুততার সাথে
ওই নারকেল গাছটিতে উঠে যান এবং উঠে বসে আছেন। সবাই অবাক হয়ে গিয়েছেন যে এটা কিভাবে সম্ভব, যেখানে খুব দক্ষ মানুষরাই এই নারকেল গাছে উঠতে চায় না, একজন মেয়ে মানুষের পক্ষে কিভাবে সেটা সম্ভব। শুধু তাই নয়, উনি এই নারকেল গাছ সহ বিভিন্ন বড় আকৃতির গাছে খুব সহজেই উঠে যেতেন এবং উঠে উপরে বসে থাকতেন, আবার একাই নেমে আসতেন। এভাবে ওনার দ্বারা বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়। এভাবে বেশ কিছুদিন চলার পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এই মেয়ের উপর ভয়ানক কোনো জিনের আছর রয়েছে। তখন তারা সিদ্ধান্ত নেন যে তাকে ভালো কোনো কবিরাজ দেখানো হবে। যখন পারিবারিকভাবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, তখন একদিন সকালবেলা হঠাৎ করে তিনি পরিবারের অন্য সদস্যদেরকে বলেন যে আমি এখন গোসল করব। তো বললেন যে এখন গোসল করবা, ঠিক আছে যাও। তিনি গোসল করে এসে ঘরের মধ্যে ঢুকে যান। ঘরের মধ্যে ঢোকার পর ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেন। পরিবারের অন্য সদস্য যারা আছেন, মানে শিহাব ভাইয়ের দাদা দাদি সহ আর অন্যরা যারা আছেন, তারা চিন্তা করেছিলেন হয়তোবা কাপড় চেঞ্জ করবে, এই জন্য দরজা জানালা বন্ধ করে রেখেছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, উনি ঘর থেকে আর বের হচ্ছেন না। তাকে অনেকবার ডাকার পরও যখন ঘর থেকে কোনো শব্দ আসছে না, তখন পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয় দরজা ভেঙে ফেলবে। এবং দরজা ভেঙে যখন ঘরের মধ্যে ঢোকে, তখন একটা ভয়ঙ্কর দৃশ্য সকলে দেখতে পান। সকলে দেখেন যে তিনি নতুন শাড়ি পরা, মানে গোসল করে ফিরে এসে তিনি নতুন শাড়ি কাপড় এগুলো পরেছেন। তখন তার মাথার চুল ভেজা রয়েছে। তিনি যে গামছাটি দিয়ে চুল মুছেছিলেন, এই গামছাটি পেঁচিয়ে তিনি গলায় নিজের হাতে, মানে 1 হাত 2 হাত দিয়ে গলার সাথে পেঁচিয়ে গামছার এক মাথা এক হাতের, গামছার অপর মাথা আর এক হাতে দিয়ে 2 হাত দিয়ে নিজের গলা ফাঁস দিয়ে রেখেছেন। এই দৃশ্য দেখে সকলে ভয় পান এবং শিহাব ভাইয়ের চাচি দৌড়ে গিয়ে তার গলার থেকে গামছাটা খোলার চেষ্টা করে। যখনই শিহাব ভাইয়ের চাচি তার বড় মায়ের শরীরে হাত দিয়েছে, সাথে সাথে তার বড় মা ফ্লোরে পড়ে যান। এতক্ষণ কিন্তু দাঁড়িয়েছিলেন তিনি। সকলে বুঝতে পারেন যে ওনার শ্বাস প্রশ্বাস আর চলছে না, তার মানে তিনি মারা গিয়েছেন। যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো এবং বাড়ির পাশে একটি বড় পুকুর ছিল, এই পুকুরের পাড়ে ওনাকে কবর দেয়া হলো। আশ্চর্য আর অবিশ্বাস্য হলেও সত্যি, যেদিন ওনাকে, মানে শিহাব ভাইয়ের বাবার প্রথম স্ত্রী, মানে ওনার বড় মাকে কবর দেয়া হয়, ওই দিন রাতে শিহাব ভাইয়ের দাদা বারান্দায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। এমন অবস্থায় শিহাব ভাইয়ের বড় মা তাকে দেখেন। শিহাব ভাইয়ের দাদা কোরআন শরীফ পড়া অবস্থায় তিনি দেখেন যে শিহাব ভাইয়ের বড় মা হেঁটে হেঁটে আসছেন তার দিকে, ঠিক সেই শাড়িটি পরা যে শাড়িটি পরে তিনি সুইসাইড করেছিলেন। কাছে এসে বলেন, বাবা আমি চলে গেলাম। তখন শিহাব ভাইয়ের দাদার কিন্তু সেন্স ছিল না যে তিনি মারা গেছেন। তিনি কিছু না ভেবেই শিহাব ভাইয়ের বড় মার হাত ধরলেন এবং বললেন, মা তুমি কোথায় যাবা, তুমি যেও না কোথাও। তখন শিহাব ভাইয়ের দাদার কথার কোনো উত্তর না দিয়ে শিহাব ভাইয়ের মা হাঁটা শুরু করলেন। যদিও ওনার হাত শিহাব ভাইয়ের দাদার হাতের মধ্যে ছিল, কিন্তু শিহাব ভাইয়ের দাদা একটা বিষয় ফিল করলেন যে তিনি ওই হাতটি ধরে রাখতে পারেননি। অজানা কোনো এক কারণে সেই হাতটি তার হাত থেকে ছুটে গেল।
শিহাব ভাইয়ের বড় মা হাঁটা শুরু করলেন এবং কয়েক মুহূর্তের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এটাকে মনের ভুল ভেবে শিহাব ভাইয়ের দাদা কাউকে কিন্তু ঘটনাটি প্রথমে বলেননি। কিন্তু এর কয়েকদিন পরে একটি ঘটনার প্রেক্ষাপটে শিহাব ভাইয়ের দাদা সকলকে এই বিষয়টি বলেছিলেন। যে ঘটনাটি বলেছিলেন সেটি আরো ভয়ানক। সেটি হচ্ছে যে শিহাব ভাইয়ের যিনি বড় মা, তার ভাই মানে ওনার মামা, তিনি একদিন শিহাব ভাইয়ের দাদা বাড়ি এসেছেন। এসে ওনার দাদাকে বলছেন যে আমার বোন মারা যায় নাই। তখন সবাই বলে যে এটা কিভাবে সম্ভব, আমরা নিজেরা তাকে দাফন করলাম, মারা যায় নাই মানে এটা কিভাবে সম্ভব হবে? তখন বলে হ্যাঁ সম্ভব, আমার বোন প্রতিদিন রাতে আমাদের বাড়িতে একটি তাল গাছ রয়েছে, এই তাল গাছের নিচে এসে আমার সাথে দেখা করে এবং আমাকে বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে যায়। এই কথা শোনার পর শিহাব ভাইয়ের দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো বিষয়টি নিয়ে কথা বলেন। ওই কবিরাজটি খুবই ভালো মানের একজন কবিরাজ ছিলেন। বিভিন্ন ধরনের প্যারানর্মাল বিষয়ে তার যথেষ্ট দক্ষতা ছিল। আর জিনধারা বা জিনধারা বিভিন্ন যে ঘটনা, এই ঘটনাগুলো সমস্যার সমাধানে তিনি ছিলেন খুব সিদ্ধহস্ত। সবকিছু শোনার পর ওই কবিরাজ শিহাব ভাইয়ের দাদাকে বললেন যে ওই কবরটি খুঁড়তে হবে, কবরটি খুঁড়ে দেখতে হবে ওই কবরে আসলে লাশ আছে কিনা। সত্যি তাই, দিনের বেলা অনেকের সামনে কবরটি খোঁড়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয় ওই কবরের মধ্যে বাঁশ চাটাই সবই ছিল, শুধু কবরের মধ্যে ছিল না শিহাব ভাইয়ের মায়ের লাশ। এটা দেখার পর ওই কবিরাজ শিহাব ভাইয়ের দাদাকে বলল উনি মারা যায় নাই, ওনাকে জিনেরা উঠিয়ে নিয়ে গেছে। যদি কিনা ওনার জানাজার নামাজে ওনার বাবা মানে শিহাব ভাইয়ের নানা আর কি, আর শিহাব ভাইয়ের বাবা মানে শিহাব ভাইয়ের মায়ের হাজব্যান্ড, ওনারা দুজন একসাথেই যদি ওই জানাজাতে উপস্থিত না থেকে যে কোনো একজন অনুপস্থিত থাকতো, তাহলেই নাকি জিনদের কাছ থেকে তাকে ফিরিয়ে আনা যেত। যেহেতু ওনার জানাজার নামাজে শিহাব ভাইয়ের বাবা এবং শিহাব ভাইয়ের নানা দুজনই উপস্থিত ছিল, তাই শিহাব ভাইয়ের বড় মাকে জিনদের কাছ থেকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আশ্চর্যের বিষয় যে শিহাব ভাইয়ের বড় মা এখনও নাকি তার পরিবারের সবার সাথে, বিশেষ করে তার ভাইদের সাথে প্রায় সময় দেখা করে। এটি কিভাবে সম্ভব? এটি হতে পারে যে কোনো মানুষের সহযোগিতায়, কোনো কবিরাজের সহযোগিতায় কবর থেকে তার লাশটি বের করে আনা হয়েছিল, কারণ জিনেরা কিন্তু কবরের ভেতরে গিয়ে কোনো কাজ করতে পারে না। এটি হয়তো বা কোনো মানুষের দ্বারা ঘটেছে, জিনরা সেখানে সহযোগিতা করেছে। আর এটি হতে পারে যে কারিন জিনের কোনো কাজ। ঠিক নির্দিষ্ট করে বলা মুশকিল আসলেই এই ঘটনাটি কি ঘটছে। আসলেই কি তিনি মারা গিয়েছিলেন? আসলেই কি জিনেরা তাকে নিয়ে গিয়েছে? সত্যি কি তিনি এখনো জীবিত আছেন? খুবই রহস্যময় একটি ঘটনা। ধন্যবাদ শিহাব ভাই, আপনার বড় মায়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি লিসেনারদেরও ভালো লেগেছে। চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শিহাব ভাই, তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি মানে এই শিহাব ভাইয়ের দুঃসম্পর্কের দাদা হন।
ঘটনাটি 1980 সালের দিকের ঘটনা। ওনার সেই দুঃসম্পর্কের দাদার বাড়ি বরগুনা জেলার কোনো একটি এলাকাতে। সঙ্গত কারণে তিনি সেই এলাকা এবং তার দাদার নাম উল্লেখ করেননি। 1980 সালের দিকে ওনার দাদার বয়স ছিল 22 কি 23 বছর। ছোটবেলা থেকেই তিনি খুব ডানপিটে, দুষ্টু, রাগী এবং সাহসী মানুষ ছিলেন। এই দুষ্টুমির কারণে বিভিন্ন লোক এসে তার বাড়িতে নালিশ জানাতো। প্রতিনিয়ত এই নালিশ আসতে থাকতো বাড়িতে, যে তোমার ছেলে এই করেছে, এই করেছে। আর এই সমস্ত কারণে তার মা বাবার অসম্মান হতো। একদিন তার বাবা তাকে ধরে নিয়ে খুব করে শাসন করেন এবং মারধর করেন। যেহেতু উনি বেশ রাগী একজন মানুষ ছিলেন, বাবার হাতে মার খেয়ে তিনি খুব মন খারাপ করেন। আর জেদিও মানুষ ছিলেন তিনি, তাই জিদ করে ঘর থেকে বেরিয়ে যান। বরগুনা বা বরিশাল এই অঞ্চলে কিন্তু এখনো যেমন লঞ্চ চলে তখনও চলতো, এবং তখন কিন্তু আজকের মতো এত অত্যাধুনিক লঞ্চ না চললেও ওই সময় স্টিমার চলতো। তখন এটি ছিল খুব জনপ্রিয় একটি যানবাহন, বিশেষ করে নৌযান ছিল আর কি। তো তিনি স্টিমারে করে অজানার উদ্দেশ্যে বের হয়ে যান। উনি জানেন না উনি কোথায় যাবেন। কিছু দূর যাওয়ার পর এক অচেনা লোকের সাথে তার পরিচয় হয়। তিনিও ছিলেন ওই স্টিমারেরই যাত্রী। লোকটির সাথে কিছুক্ষণ কথা বলার পর লোকটি তাকে বলল, আমার এই ব্যাগটি রাখো। এই ব্যাগটি ওই লোকটির কাছে পূর্ব থেকেই ছিল। ব্যাগটি ছিল এমন একটি বাজারের ব্যাগের মতো, কিন্তু কাপড়ের তৈরি একটি ব্যাগ। আর ব্যাগটির মুখ ছিল সুতা বা চিকন দড়ি দিয়ে বাঁধা। তখন দাদা বলল, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। লোকটি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল। স্টিমারে তো ওয়াশরুম থাকে, এটা আমরা জানি, স্টিমার বা লঞ্চে। তো তিনি ওয়াশরুমে চলে গেলেন। লোকটি চলে যাওয়ার পর দাদা লক্ষ্য করলো লোকটির দেয়া যে ব্যাগটি তার পাশে রয়েছে, এই ব্যাগটি একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো কিছু নড়াচড়া করছে না। জাস্ট মনে হচ্ছে একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। দাদা দেখলো, কিন্তু তার মধ্যে তেমন কোনো অস্বাভাবিকতা কাজ করলো না। এভাবে কিছুক্ষণ দেখার পর ওই লোকটি, মানে যার মূল এই ব্যাগটির মালিক আর কি, তিনি ওয়াশরুম থেকে ফিরে আসলেন। তিনি এসে শিহাব ভাইয়ের দাদাকে জিজ্ঞেস করলো, তুমি ব্যাগটি কি ভালো করে লক্ষ্য করেছিলে? দাদা উত্তরে বলল, হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। তখন লোকটি বলল, তুমি কি কিছু দেখেছো বা তুমি কি কিছুই দেখোনি? দাদা বলল, হ্যাঁ, আমি দেখেছি। মনে হলো এই ব্যাগটি একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। তখন লোকটি বলল, তুমি কি ভয় পাওনি? তখন দাদা বলল, না না, ভয়ের কি আছে। লোকটি বলল, তুমি কি আমার সাথে চট্টগ্রাম যাবে? আমি তোমাকে নিয়ে যাব। আমার মনে হয় তোমাকেই আমার প্রয়োজন। যেহেতু দাদা বাড়ি থেকে রাগ করে চলে এসেছিল, তাই তিনি সহসাই বাড়িতে ফিরবেন এরকম নিয়ত তার ছিল না। আর যেহেতু এমন একটি অফার পেয়ে গেল দীর্ঘদিন বাড়ি থেকে বাইরে থাকার, তাই তিনি এই অফারটি লুফে নিলেন। তিনি সাথে সাথে ওই লোকটির সাথে চট্টগ্রামে যেতে রাজি হয়ে গেলেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে লোকটির সাথে তিনি গিয়েছিলেন সেই লোকটি জাদুবিদ্যা এবং বশীকরণ বিদ্যায় পারদর্শী ছিলেন। এই বশীকরণ বিদ্যা দিয়ে তিনি মানুষ এবং জিনকেও বশীভূত করে ফেলতে পারতেন। হয়তোবা তার এক কথাতেই দাদু এই কারণেই রাজি হয়ে গিয়েছিলেন। দাদু দীর্ঘ 6 বছর লোকটির সাথে থাকলো। লোকটির কাছ থেকে তিনি ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা শিখলেন। এই দীর্ঘ 6 বছর তিনি আসলে কি শিখেছিলেন
বা কিভাবে ছিলেন তেমন কোনো বর্ণনা তিনি কাউকে দিতেন না, তবে তিনি এই ধরনের কাজ শিখেছিলেন সেটি তিনি বলেছেন। 6 বছর পর দাদু যখন তার গ্রামের বাড়িতে ফিরে আসেন, তখন তার পরিবারের সদস্যরা তাকে পেয়ে অনেক খুশি হয়। তার অনেক পুরাতন বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়। যেহেতু অনেকদিন পর এসেছে, এই জন্য দীর্ঘ সময় তিনি বন্ধু বান্ধবদের সাথেই আড্ডা দিয়ে কাটাতেন। একদিন ঘটে একটি ঘটনা। কোনো এক বিকালে শিহাব ভাইয়ের দাদা এবং তার কিছু বন্ধু বান্ধব রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল। এই সময়ে একটি সুন্দরী মেয়ে তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। যেহেতু মেয়েটি সুন্দরী ছিল, তাই দাদার এক বন্ধু মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তখন শিহাব ভাইয়ের দাদা তার সেই বন্ধুকে ঠাট্টার ছলে বললেন, কিরে, তোর কি এই মেয়েটিকে ভালো লেগেছে? তখন দাদার বন্ধু লজ্জা মুখে বলল, হ্যাঁ, ভালো লেগেছে। তখন দাদা বলল, আচ্ছা, মেয়েটি যদি ছুটে এসে তোর হাত ধরে কেমন হয়? তখন দাদার বন্ধু বলল, আরে ধুর, আমি তো মশকরা করেছি, এটাও কি সম্ভব নাকি? যা, বাদ দে। তখন দাদা বলে, না না, এটা যদি আমি সম্ভব করে দেখাইতে পারি তাহলে কি হবে? তখন তার বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে, দেখা তো, তবে আমার মনে হয় না এটা কখনো সম্ভব। তখন দাদা যে কাজটি করেন সেটি হচ্ছে, তার মাথায় একটি টুপি ছিল। এই টুপিটি তিনি খুলে সেটিকে উল্টো করে ফেলেন। যেহেতু এটা কাপড়ের টুপি ছিল, সহজেই উল্টো করে ফেলা গেছে, এবং ওই টুপির মধ্যে একটি ফু দিয়ে তার সেই বন্ধুর মাথায় পরিয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার, অল্প সময়ের মধ্যেই মেয়েটি ছুটে এসে দাদা সেই বন্ধুর হাত ধরল। এমনভাবে কথা বলতে থাকলো, মনে হলো ওই মেয়েটি দাদার সেই বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? ওই মেয়েটিকে আগে কখনো দাদার বন্ধু দেখেইনি, এবং ওই মেয়েটিও কখনো দাদার ওই বন্ধুকে দেখেনি। তাদের সাথে ইতোপূর্বে কোনো কথাবার্তাও হয়নি। তাহলে অপরিচিত একজন মানুষকে দৌড়ে এসে হাত ধরে এভাবে কথা বলা, এটি সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার ছিল। চারদিক থেকে সবাই সেই দৃশ্য দেখছিল। এই অদ্ভুত এই বিষয়টি। কিছু কিছু বন্ধু দাদার তারিফ করতে থাকলো যে, হ্যাঁ, তুই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিস, আসলে তুই কিছু জানিস। মেয়েটির মা, তিনি বুঝতে পারলেন যে এই যে ঘটনাটি ঘটেছে, এটা আসলে বশীকরণ বিদ্যা তার মেয়ের উপর প্রয়োগ করা হয়েছে, যার ফলে তার মেয়ে আসলে তার কোনো সেন্সই নেই, এবং সে সেই কাজটি করে যাচ্ছে যেটি এই বশীকরণ বিদ্যার মাধ্যমে তাকে করতে আদেশ করা হয়েছে। তখন মেয়েটির মা দাদুর হাত ধরে কান্নাকাটি করতে থাকেন, বলেন, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ের উপর থেকে তোমার এই মন্ত্র তুলে নাও। আসলে দাদু কোনো খারাপ মানুষ ছিলেন না, তিনি ভালো মানুষ ছিলেন। তিনি আসলে নিছক ঠাট্টার ছলে বন্ধুদেরকে দেখানোর উদ্দেশ্যে এই কাজটি করেছিলেন। তখন দাদু ওই বন্ধুর মাথার থেকে টুপিটি খুলে নেন। খুলে নেওয়ার সাথে সাথে মেয়েটি স্বাভাবিক হয়ে যায়, এবং মেয়েটি চিন্তা করে, কি ব্যাপার, আমি এখানে কেন? মেয়েটি তখন খুব লজ্জা পায়। তখন মেয়েটির মা বলল যে, ও কিছু না, হাঁটতে হাঁটতে দিকে চলে এসেছিলি, চল আমার সাথে। তখন তিনি তার মেয়েকে সাথে নিয়ে চলে যান। তার এই অলৌকিক ক্ষমতার কথা মোটামুটি আশেপাশে সকলের কাছে ছড়িয়ে পড়ে। তিনিও বিষয়টি খুব এনজয় করতেন। এভাবে কিছুদিন কাটানোর পর কোনো এক কারণে দাদুর বাড়িতে আগুন লাগে। দাদু যেহেতু জিনকে বশ করে বন্দি করে রাখতে পারতেন, এবং বন্দি করে তিনি কাচের বোতলে আটকে রাখতেন।
তাই তিনি কিছু জিনকে কাচের পাত্রে বন্দি করে তার বাড়িতে আটকে রেখেছিলেন। ঘরে আগুন লাগার কারণে আটকে রাখা সেই পাত্রগুলো, মানে জিনকে আটকে রাখা সেই পাত্রগুলো আগুনের তাপে ফেটে যায় এবং ফেটে যাওয়ার কারণে সেই জিনগুলো বেরিয়ে যায়। তারপর দাদু পরিবারের সবাইকে ডেকে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না, কারণ ওরা আমাকে মেরে ফেলবে। সকলে বলল, ওরা কারা? তখন বলল, ওরা তারা যাদেরকে আমি বন্দি করে রেখেছিলাম। মোটামুটি 5-7 দিন স্বাভাবিকভাবে গিয়েছে। হঠাৎ এক ভোরবেলা দাদাকে আর কোথাও পাওয়া যায় না, বাসায় নেই। তখন ওই সকালবেলা যারা নদীর ধারে মাছ ধরতে যাচ্ছিল, তখন তারা দেখেছিল বালির মধ্যে মাথা নিচে এবং পা উপরের দিকে মোটামুটি কোমর পর্যন্ত পুঁতে রাখা একটি মানুষের মৃতদেহ। মাটি খুঁড়ে মৃতদেহ বের করে এনে দেখা গেল এটি শিহাব ভাইয়ের সেই দুঃসম্পর্কের দাদার মৃতদেহ। প্রিয় লিসেনার্স, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ঘটনাটি কতটুকু ভয়ের তা আমি জানি না, তবে ঘটনাটি থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে যারা বশীকরণ বিদ্যার প্র্যাকটিস করবে বা ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করবে, তাদের পরিণতি যে কি হবে এটা হয়তো বা তারা নিজেরাও জানে, কিন্তু তারপরেও তারা সেই কাজটি করে যাচ্ছেন। আমরা যেন কখনো এই ব্ল্যাক ম্যাজিকের প্রতি আগ্রহ সৃষ্টি না করি, কারণ এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। ধন্যবাদ শিহাব ভাইকে চমৎকার একটি ঘটনা, একটি শিক্ষামূলক ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, আমাদের একজন প্রবাসী ভাই, যিনি সুদূর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই ঘটনাটি লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করব। আমি আমার নিজের মতো করে এবারের ঘটনাটি পড়ার চেষ্টা করব না। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদিও ঘটনাটি ছোট, এই ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল, একটি সত্য ঘটনা। আশা করছি ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ফিল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফনান ভাই কেমন আছেন? আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, যশোর সদর উপজেলার কোনো এক গ্রাম থেকে। আমি এখন মালয়েশিয়াতে থাকি। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নাম উল্লেখ করলাম না। ঘটনাটি লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটেছে আমার বাবার সাথে। এখন আমার বাবা বেঁচে নেই। দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। চলে যাচ্ছি ঘটনায়। আমার বাবা খুবই সাহসী একজন মানুষ ছিলেন। রাতের বেলা মাছ ধরা এবং ভোর রাতে আম কুড়োনোর খুবই নেশা ছিল তার। ঘটনাটি ঘটে 1960 থেকে 1965 সালের মাঝামাঝি কোনো এক সময়। আমাদের বাড়ির থেকে বেশ দূরেই একটি বাগান ছিল, নাম তার ফকির বাগান। এই ফকির বাগান কি কারণে নামকরণ হয়েছে এটা আমি ঠিক জানি না। এক রাতে বাবা আম কুড়োতে আসবে, এই জন্য
তিনি আগে থেকেই সেই বাগানে দিনের বেলা গিয়েছিলেন। তিনি গিয়ে দেখলেন যে বাগানে যে আম গাছগুলো রয়েছে সেই আম গাছে আম পেকে গিয়েছে। তো উনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে আজ রাতেই তিনি আম কুড়োবেন। তো যে ভাবা সেই কাজ। প্রতি রাতের মতো তিনি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে রাতে ওনার ঘুম ভাঙল, আর ওনার ঘুম স্বাভাবিকভাবেই ভেঙে যায় ফজরের আজানের কিছু আগে বা ফজরের আজানের পরপরই। তখন আমার বাবা মনে করলেন এখন ফজরের আজান দিয়ে দিয়েছে হয়তো। তখন তিনি তাড়াতাড়ি করে উঠে পড়লেন এবং হাতে একটি লাঠি, আম রাখার জন্য একটি ঝুড়ি এবং পায়ে কাঠের জুতা, যেটাকে আমরা খড়ম বলি, সেটি পায়ে দিয়ে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বের হবার পর একটি রাস্তা, তারপর মিনিট 15 হেঁটে যাওয়ার পর একটি বাগান, আর সেটি হচ্ছে ফকিরের বাগান। এই বাগানের ভিতর দিয়ে পায়ে হাঁটা রাস্তা রয়েছে। দিনের বেলা মানুষ এই দিক দিয়ে হাঁটাহাঁটি করে, যার কারণে মানুষের পায়ের ঘর্ষণে ঘাস উঠে গিয়ে একটি মেঠো পথের সৃষ্টি হয়েছে, আর সেই পথ দিয়েই যাচ্ছিলেন বাবা। যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখছিলেন আকাশে যথেষ্ট জ্যোৎস্নার আলো রয়েছে। যেহেতু যেই মেঠো পথ দিয়ে যাচ্ছিলেন এই পথের উপর দিকে গাছের ছায়া ছিল না, যার কারণে সরাসরি রাতের বেলা জ্যোৎস্নার আলো এই রাস্তায় পড়ত। রাস্তার দুধারে এই ফকির বাগানের বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, তার মধ্যে আম গাছই বেশি রয়েছে। তিনি যখন জ্যোৎস্নার আলোতে পথ চলছিলেন তখন হঠাৎ মনে হলো বাগানের ভিতর থেকে ভারী গলায় কে যেন বলে উঠল, এই কোথায় যাচ্ছিস? আম পড়েনি তো, আর সামনে যাস নেই। তখন আমার বাবা এই কথার কোনো কর্ণপাত বা কোনো গুরুত্বই দিলেন না, কেননা অনেক সময় অন্যেরা আম কুড়োনোর সুবিধার্থে এই ধরনের দুষ্টুমি করে থাকে। পথিমধ্যে যদি কাউকে ভয় দেখানো যায় তাহলে তিনি যদি ভয় পেয়ে চলে যান তাহলে তাদের সুবিধা হবে। এই ভেবে তিনি এই কথার প্রতি কোনো কর্ণপাতও করেননি, গুরুত্বও দেননি। তিনি যথারীতি হেঁটে যাচ্ছিলেন। কয়েক কদম হাঁটার পর আবার সে কণ্ঠটি ভেসে আসলো। এবার কণ্ঠটি আগের থেকে একটু বেশি কর্কশ মনে হচ্ছিল। বলে উঠল, বললাম তো সামনে যাস নেই, আম পড়ে নাই তো। এ কথা শোনার পর বাবা ভাবলেন আবারও কেউ দুষ্টুমি করছে, তাই তিনি শুনেও না শোনার ভান করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এবার মনে হচ্ছিল সেই কর্কশ কণ্ঠটি তার একদম কানের কাছে এসে বলছে, আর যদি এক কদম সামনে বেরোবি তো এখান থেকে জান নিয়ে ফিরে যেতে পারবি না। এই কথা শোনার পর বাবা বুঝতে পারলেন কেউ দুষ্টুমি করে যদি এই কথাটি বলতো তাহলে আমার কানের একদম কাছে এসে এই কথাটি বলতে পারতো না, দূরে থেকে বলতো। আর শুরুর দিকের যেই শব্দগুলো ভেসে আসছিল এটি মনে হচ্ছিল জঙ্গলের ভেতর থেকে, আর এবারের কথাটি এতটা কাছে ভেসে এসেছিল মনে হচ্ছিল যে যেই মানুষ বা অশরীরী এই কথাটি বলেছে তার মুখের বাতাস আমার বাবার কানে এসে লাগছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তখন বাবা মারাত্মক ভয় পেয়ে গেলেন এবং তিনি আর সামনের দিকে গেলেন না। এবার তিনি ঘুরে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। তখন বাবা অনুভব করলেন যে তার শরীর আগের থেকে অনেক ভারী মনে হচ্ছে এবং তিনি হাঁটতে পারছেন না।
তখন বাবা মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলেন। কিছু দূর আসার পর বাবা জোরে জোরে দৌড়াতে চেষ্টা করলেন, কিন্তু তিনি দৌড়াতে পারছেন না। তখন বাবা আবার অনুভব করলেন তার শরীর আগের থেকে আরো অনেক বেশি ভারী মনে হচ্ছে কয়েক মন বোঝা তার ঘাড়ে চেপে আছে। এবার বাবা জোরে জোরে আবারও দৌড় পড়তে লাগলেন। যখন বাবা বাড়ির কাছাকাছি রাস্তায় চলে আসলেন, তখন তার শরীরের ওজন তিনি কম অনুভব করেন। তখন তিনি জোরে জোরে দৌড়াতে থাকেন। তিনি যখন একদম বাড়ির কাছে চলে আসেন, তখন পেছন থেকে সেই কর্কশ কণ্ঠ অট্ট হাসি দিয়ে বলতে লাগলো, আজ তুই বেঁচে গেলি, কিন্তু এত রাতে যদি আবার এই বাগানে আসিস তাহলে কিন্তু বেঁচে ফিরতে পারবি না। বাবা বাড়িতে ঢুকে গেলেন, কিন্তু বাড়িতে ঢোকার পর কোনো চিৎকার চেঁচামেচি করেননি। তিনি তেনা মেজাজ এবং সাহস ধরে রেখেছিলেন। তিনি সাহস হারাননি। তিনি চুপি চুপি বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন, কাউকে কিচ্ছু বললেন না। বাবার শারীরিক তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। তবে এই ঘটনা পরবর্তীতে তিনি সবার সাথে শেয়ার করেছিলেন, আর তিনি আর কখনোই রাতে বা ভোর রাতে আম কুড়োতে যাননি। এটি ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া 100% সত্য একটি ঘটনা। এমন আরও অনেক ঘটনা আমার কাছে আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অনেক অনেক খুশি হব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনি প্রবাস জীবনে অনেক কষ্ট করে দেশের জন্য, নিজের পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন, এবং এর মধ্য দিয়ে সময় বের করে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি আপনার সামনের ঘটনাগুলো আরও অনেক অনেক সুন্দর হবে, সেই প্রত্যাশায় থাকলাম। প্রিয় লিসেনার্স, এ পর্যায়ে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন, সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে বারণ করেছেন। তার বাড়ি সিলেটে। ঘটনাটি যখন ঘটে তখন ছিল 2008 সাল। তখন তিনি বাংলাদেশে ছিলেন না। তখন দক্ষিণ আফ্রিকার একটি শহর রয়েছে, ছোট্ট একটি শহর, সেটির নাম হচ্ছে আলিস। এই আলিস শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে আরেকটি জায়গা রয়েছে, এটির নাম হচ্ছে গিল্টন। বাংলাদেশের অনেক ভাই এই গিল্টন যে জায়গাটা সেখানে রয়েছেন, সেখানে ব্যবসা বাণিজ্য করেন। আর ওখানে যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতেও অনেক বাঙালি ভাইয়েরা সেখানে দোকান পরিচালনার দায়িত্বে রয়েছেন। তেমনি একটি দোকানে দুজন ব্যক্তির দায়িত্বে ছিলেন। একজন হচ্ছে আহমদ ভাই। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন দিনের বেলা ওনার যিনি সহকর্মী ছিলেন, তিনি অফিসিয়াল একটি কাজে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে চলে যান। তিনি বলে দেন যে আজকে আর তিনি রাত্রে ফিরতে পারবেন না, যার কারণে উনি ওই দোকানে একাই ছিলেন আর কি। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে আপনারা যারা দক্ষিণ আফ্রিকার এই সমস্ত প্রান্তিক পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, স্পেশালি দোকানগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দোকান মানে একটি বাড়ির সামনের অংশ দোকান আর পেছনের অংশ কিন্তু বাড়ি। এরকম কিন্তু দোকান আমরা হরহামেশাই বাংলাদেশেও দেখি। কিছু কিছু বাড়ি রয়েছে, সেই বাড়ির একটি জায়গাতে দোকানের জায়গা রয়েছে, আবার পেছন দিয়ে ঘরের মধ্যে চলে যাওয়া যায়। ঠিক তেমনই একটি বাড়ি ছিল এটি। রাতের বেলা ওই বাড়িতেই তারা থাকতেন, ঘুমাতেন। রাত 10টার দিকে তিনি খাওয়া দাওয়া করে ওনার যে কক্ষ রয়েছে সেই কক্ষে তিনি শুয়ে পড়েন। রাত তখন 2টো কি 2:30 বাজে। হঠাৎ তিনি দোকানের মধ্য থেকে, মানে দোকানের যে অংশ সেখান থেকে তিনি হুটোপুটি লাফালাফির আওয়াজ শুনতে পান। তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনে উদিত হতে পারে, সেটি হচ্ছে যে ইঁদুরের দৌড়াদৌড়ি এত কি বেশি শব্দ হওয়ার কথা? হ্যাঁ,
ওই সমস্ত এলাকায় যে ইঁদুরগুলো রয়েছে সেগুলো আকৃতিতে বেশ বড় হয়, আর ওগুলো যখন দৌড়াদৌড়ি করে তখন মনে হয় মানুষের মতো শব্দ করছে, বা মানুষ দৌড়াদৌড়ি করে যে ধরনের শব্দ হতো অনেকটা তেমন শব্দ হয়, যার কারণে তিনি মনে করেছিলেন হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে। কিন্তু কিছু সময় পর তিনি ফিল করেন যে এই শব্দটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে দেখি তো যাই, দোকানের ওই অংশটাতে যাই, গিয়ে দেখি আসলে কি। কারণ এমনিতেই কিন্তু এই দোকানগুলোতে ইঁদুরের উপদ্রব ছিল। উনি হাতে একটি ছোট্ট টর্চ লাইট নেন, যদিও ইলেকট্রিসিটি ছিল, তারপর হাতে টর্চ লাইট নেন, সেটি নিয়ে উনি দোকানের যেই করিডোরটি রয়েছে রুম থেকে ওই দোকানের অংশে যাওয়ার জন্য সেখান দিয়ে যাওয়া শুরু করেন। আর দোকানের মধ্যে এমনিতেই ওই ডিম লাইট জ্বলতো, তো ওনার লাইট জ্বালানোর প্রয়োজন পড়েনি। যখনই ওই দোকানের মধ্যে তিনি প্রবেশ করেছেন, সাথে সাথে দেখেন লম্বা একটি ছায়ামূর্তি দোকানের এক পাশ থেকে আর এক পাশে গিয়ে একটি দরজা দিয়ে ওই ঘরের আর একটা রুমে চলে গেল। প্রথমে তিনি সেটিকে চোর ভেবেছিলেন, তাই তিনি হাতে একটি লাঠি নিয়ে ওই অশরীরীটি যেদিকে গিয়েছে সেদিকে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার পর তিনি কাউকে দেখতে পাননি। তিনি ভাবলেন হয়তোবা এটি তার মনের ভুল বা চোখের ভুল। এই চিন্তা করে তিনি আবার ফেরত আসলেন, যথারীতি তিনি শুয়ে পড়লেন। যেহেতু ঘুম থেকে উঠেছিলেন তাই চোখে ঘুমের ভাবটা তখনও ছিল, যার কারণে শোয়ার পরপরই ওনার চোখে ঘুম চলে আসতে থাকে। যখন দু চোখ একটু জড়িয়ে এসেছে ঘুমে, তখন হঠাৎ তিনি ফিল করেন তার বুকের উপর প্রচণ্ড চাপ, এবং তিনি আরও ফিল করেন কেউ তার গলা চেপে ধরেছে। তিনি যখন চোখ খুলে তাকান তখন দেখেন যে একটি অশরীরী, লম্বা একটি অশরীরী তার বুকের উপর চেপে বসে আছে, এবং তিনি তাকানোর পর ওই অশরীরীর মুখমণ্ডল এটি কিন্তু বোঝা যাচ্ছে না। তখন তিনি জোরে করে আল্লাহু আকবার শব্দ করে ওঠেন। সাথে সাথে এই অশরীরী তার গলা ছেড়ে দিয়ে লাফ দিয়ে সরে গিয়ে অন্য একটি ঘরের মধ্যে ঢুকে যায়। তিনি প্রচণ্ড ভয় পান যেটি কি হলো তার সাথে। তিনি বুঝতে পারলেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি কোনো চোর নয়, এটি অন্য কিছু। তিনি আবার ঘুমানোর চেষ্টা করলেন, দোয়া দুরুদ পড়ে শরীরে ফু দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলেন। এবারও যখন চোখ একটু জড়িয়ে এসেছে ঘুমে, আবারও একই রকমভাবে উনি ফিল করেন ওনার বুকের উপর কিছু একটা চেপে বসেছে। এবার প্রচণ্ড ভারী লাগছে সেটিকে, এবং তার গলা চেপে ধরেছে। এবারও যখন তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন, এবারও সাথে সাথে ওই জিনিসটি ছেড়ে দিয়ে আগের মতো একটি রুমের মধ্যে ঢুকে যায়। তখন তিনি চিন্তা করলেন যে এভাবে তো আর ছেড়ে দেয়া যায় না, আমাকেও কিছু করতে হবে। তখন তিনি উঠে গিয়ে একটা লম্বা চাকু, দক্ষিণ আফ্রিকার ভাষায় সেটিকে পাঙ্গা বলা হয়, এই লম্বা একটি চাকু সাথে নিয়ে রাখলেন। চিন্তা করেন এবার দেখি কে আসে। তিনি শুনেছিলেন যে হাতের কাছে লোহা থাকলে সাধারণত ভূত প্রেত আসতে পারে না। উনি যখন এবারও ঘুমানোর চেষ্টা করছিলেন, যখন একটু চোখ জড়িয়ে এসেছে, হঠাৎ একই রকমভাবে আবারও সেই ভয়ানক অশরীরীটি তার বুকের উপর চেপে বসে। এবার তিনি হাতের পাশে থাকা সেই লম্বা চাকুটি নিয়ে যখনই আঘাত করতে যাবে, এক হাত দিয়ে ওই হাতের পাশেই ওই চাকুটি রেখেছিল, যখনই সেটিকে আঘাত করতে যাবে তখনই ওই অশরীরীটি আবারও ছেড়ে দিয়ে চলে যায়। সারা রাত তিনি আর ঘুমাতে পারেননি, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছিলেন। এরপর থেকে তার সাথে আর কোনো ধরনের ঘটনা, বিশেষ করে এই ধরনের অশরীরী বুকের উপর বসে গলা চেপে ধরছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে তিনি খোঁজখবর নিয়েছেন, তিনি জানতে পারলেন যে এরকম মাঝে মাঝেই নাকি ওইখানে রাতের বেলা এই ধরনের ঘটনা ঘটে। এটি ছিল ওনার পাঠানো ঘটনার প্রথম অংশ। উনি আরেকটি অংশ পাঠিয়েছেন, সেটি হচ্ছে যে ওই বাড়িতেই যেখানে তিনি থাকতেন, যেটার সাথে দোকান রয়েছে, সেখানে ওনার মামা এসেছেন। তো ওনার মামার সাথে উনি গল্প করছিলেন ওই দোকানের মধ্যে বসেই আর কি। তো ওনার মামা হঠাৎ তার কাছে চা খেতে চাইলেন। তো তিনি তখন বললেন, মামা তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি।
তিনি যখনই চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকেছেন তখন দেখলেন যে প্রকাণ্ড এক বিড়াল। বিড়ালটি দেখে উনি প্রথমে ভয় পেয়েছিলেন। বিড়ালটি তাকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন তিনি তার মামাকে বললেন, মামা দোকানের দরজাটা লাগিয়ে দাও। ওটাকে দক্ষিণ আফ্রিকার ভাষায়, বিশেষ করে আমরা যে কেচি গেট বলি বা গ্রিল বলি, দক্ষিণ আফ্রিকার ভাষায় ওটাকে বাগলার বলা হয়। তিনি তখন মামাকে বললেন যে মামা বাগলারটা লাগিয়ে দাও। মামাও দ্রুত যখন বাগলারটা লাগিয়ে দিয়েছে তখন তো ওই বিড়ালের বের হওয়ার আর কোনো জায়গা নেই। বিড়ালটি আটকানোর পিছনে ওনার কারণ ছিল যে যেহেতু দোকানে ইঁদুরের উপদ্রব বেশি, যদি একটি শক্তিশালী বড় আকৃতির বিড়াল পালা যায় তাহলে ওই ইঁদুরগুলোর উপদ্রব কমে আসবে। যেহেতু ইঁদুরগুলোর আকৃতিও বড়, তাই তার জন্য একটা বড় আকৃতির বিড়ালও প্রয়োজন ছিল। চিন্তা করেছিলেন এটাকে তিনি পুষবেন এবং বিড়াল তাড়ানোর কাজে ব্যবহার করবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, চোখের সামনে মনে হলো ওই বিড়ালটি ভ্যানিশ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করার পরও ওই বিড়ালটিকে আর পাওয়া গেল না। কিন্তু ওইখান থেকে বিড়ালের বের হওয়ার আর কোনো উপায় ছিল না। তাহলে বিড়ালটি কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি করার পরও যখন বিড়ালটি পাওয়া গেল না তখন তিনি বুঝতে পারলেন এই বিড়ালটি কি আসলেই বিড়াল ছিল, নাকি অন্য কিছু ছিল, নাকি অশরীরী কিছু ছিল, নাকি ওই যে ঘুমের মধ্যে তার বুকের উপর বসে গলা চেপে ধরা ওই অশরীরীটি বিড়ালের রূপে তার কাছে এসেছিল। এই ঘটনার তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। প্রিয় লিসেনার্স, আপনাদের কি জানা আছে এটা কি হতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ যেই ভাই, যেহেতু সঙ্গত কারণে নাম বলতে পারিনি, ছদ্মনামও ইউজ করিনি আমি, তিনি বর্তমানে বাংলাদেশে আছেন, উনি এখন দেশেই থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দেশের বাইরের একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। একটি কথা বলে রাখি যে আমাদের অনেকেই ঘটনা পাঠাচ্ছেন, সব ঘটনা হয়তো বা অতটা ভয়ের নয়, কিন্তু যার সাথে ঘটে তিনি কিন্তু বুঝতে পারেন যে তিনি কতটুকু ভয় পেয়েছিলেন। হয়তো আমরা শোনার পর অতটা ভয় নাও লাগতে পারে, কিন্তু যার সাথে ঘটেছে তিনি কিন্তু ভয়ানক একটা পরিস্থিতির মধ্য দিয়ে সেই সময় গিয়েছেন। যার কারণে ঘটনা ছোট হোক বড় হোক, আপনাদের প্রতিটি ঘটনার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং চেষ্টা করি সর্বোচ্চভাবে সেই ঘটনার মধ্যে ভয় থাকুক আর না থাকুক, যদি ন্যূনতম কোনো শিক্ষণীয় কিছু থাকে তাহলে সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর সব ঘটনা যে ভয়েরই হতে হবে এমন কোনো কথা নেই। আমি আপনাদেরকে মূলত ভয় দেওয়ার জন্য আপনাদের জন্য ঘটনা সংগ্রহ করি না। আমি মূলত চেষ্টা করি ভয়ের ঘটনার মাধ্যম দিয়ে শিক্ষণীয় কোনো বিষয় যদি আমাদের সামনে উপস্থাপন করা যায়। এই ঘটনা থেকে একটি বিষয় কিন্তু আমরা বুঝতে পারি যে শুধু এটা নয়, হাদিসেও আছে যে একা একটি ঘরে না থাকার জন্য, হ্যাঁ আপনার পাশের রুমে কেউ আছে কোনো সমস্যা নেই, কিন্তু একটি বাড়িতে যদি শুধু আপনি একাই থাকেন তাহলে কিন্তু এই ধরনের ভয়ের ঘটনা ঘটতেই পারে। ওই বাড়িটি হন্টেড হওয়াটা জরুরি নয়। আপনি যদি একা একটি বাড়িতে থাকেন, এটা হাদিসে আছে, একা এক বাড়িতে থাকা যাবে না। আপনার পাশের রুম বা দূরবর্তী কোনো স্থানের জন্য একটি মানুষ থাকে, তাহলে দুষ্টু জিনেরা এসে বিরক্ত করার সাহস পায় না। তো আমরা চেষ্টা করব যে যখন আমরা কোথাও ঘুমাবো অন্তত আশেপাশের জন্য কোনো মানুষ থাকে, বা ডাকলেও তিনি যেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।